বর্ধমান ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বড় কোশ্চেনের সাজেশান CC1C আগেই আমি দিয়েছি। তো এখন আমি শর্ট কোশ্চেন এবং অ্যান্সার কী ধরনের হতে পারে সেই নিয়ে একটা ভিডিও তৈরি করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। এবং এই 84টা টোটাল শর্ট কোশ্চেন আমি 84টা না 84 না 85টা শর্ট কোশ্চেন আমি দিয়েছি। এই শর্ট কোশ্চেনগুলো তোমরা করবে, আশা করি এর মধ্যেই সব পেয়ে যাবে। তবুও বলি, শর্ট কোশ্চেনটা পুরোপুরি একটা এই কোটার উপর নির্ভর করে বসে থেকো না, তবুও যেখানে যত শর্ট কোশ্চেন পাবে করার চেষ্টা করবে। তো আমি একবার শর্ট ইয়েটা শুরু করার আগে, সাজেশনে শুরু করার আগে আমি কয়েকটা কথা বলি তোমাদেরকে। যে যারা ভিডিওটা দেখছো তারা সাজেশনটা এই ভিডিওটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, পছন্দ হলে লাইক করো। এবং যদি কিছু বলার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লেখো। আর শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। আর যদি কারো নোটের প্রয়োজন হয়, বড় কোশ্চেন বা ছোট কোশ্চেন, আমার সাথে যোগাযোগ করো। তো যাই হোক, আর বেশি সময় নষ্ট না করে আমি সাজেশানে চলে যাচ্ছি। বার্ডওয়ান ইউনিভার্সিটি BA থার্ড সেমিস্টার বেঙ্গলি সাজেশান 2023-24 শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার CC1C বেঙ্গলি। দেখো, ছোট প্রশ্ন ও উত্তর। প্রথমে, চর্যাপদ কে, কোথা থেকে, কবে, কি অবস্থায় আবিষ্কার করেন? দেখো, চর্যাপদটাকে আমরা বলি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। তো এই চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, যিনি নেপালের রাজদরবারে গেছিলেন। নেপালের রাজদরবারে কোনো গবেষণার কাজে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি রাজদরবারের পুঁথিশালায় পুঁথি নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ তিনি একটা তালপাতায় লেখা একটা পুঁথি আবিষ্কার করেন। দেখো, তোমাদের এগুলো যেগুলো বলছি তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই, আমি শুধু এগুলো তোমাদের বোঝার জন্য বলছি। তালপাতায় লেখা একটা পুঁথি আবিষ্কার করেন, যে পুঁথিটা দেখেই তার মনে হয় যে এটা সম্ভবত বাংলা সাহিত্য যখন সৃষ্টি হয় তখনকার দিনের কোনো গ্রন্থ। তিনি গ্রন্থটা সেখান থেকে নিয়ে চলে আসেন এবং নিয়ে এসে নিজে সম্পাদনা করে 1916 খ্রিস্টাব্দে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। আর যখন তিনি আবিষ্কার করেছিলেন সেই আবিষ্কারকালটা হলো 1907। তো যাই হোক, তোমাদের যেটা লিখতে হবে, চর্যাপদ কে, কোথা থেকে, কবে, কি অবস্থায় আবিষ্কার করেন? পোকাই কাটা অবস্থায় আবিষ্কার করেন। তো কে আবিষ্কার করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে আবিষ্কার করেন? নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে। কবে আবিষ্কার করেন? 1907 খ্রিস্টাব্দে। কী অবস্থায় আবিষ্কার করেন? না, পোকাই কাটা অবস্থায় আবিষ্কার করেন। তো যাই হোক, তারপরে চর্যাপদ কার সম্পাদনায়, কোথা থেকে, কবে, কি নামে প্রকাশিত হয়? চর্যাপদ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন? প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের টিকাকার কে? মণি দত্ত। চর্যাপদের ভাষার নাম কি? সন্ধ্যা ভাষা বা আলো আঁধারি ভাষা। চর্যাপদে মোট কতজন কবির কটি পদ রয়েছে? চর্যাপদে মোট 24 জন কবির 50টি পদ ছিল, কিন্তু পাওয়া গেছে 46.5টি। 24 জন কবির 50টি পদ ছিল, কিন্তু পাওয়া গেছে 46.5টি। 3.5টি পদ নষ্ট হয়ে গেছে। চর্যাপদের আদি কবির নাম কি? চর্যাপদের আদি কবির নাম হলো লুইপাল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে, কবে, কোথা থেকে, কী অবস্থায় আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ 1909 খ্রিস্টাব্দে
বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাঁকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে পোকায় কাটা অবস্থায় আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কটি খণ্ড? শেষ খণ্ডের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড 13টি, শেষ খণ্ডের নাম হচ্ছে রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কটি চরিত্র আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 3টি চরিত্র আছে, শ্রীকৃষ্ণ, রাধা এবং বড়াই। বড়াই। বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন হলো চর্যাপদ। শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? মালাধর বসু। মালাধর বসুর উপাধি কী ছিল? মালাধর বসুর উপাধি ছিল গুণরাজ খান। বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? তার কাব্যের নাম কি? বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা। তার কাব্যের নাম শ্রীরাম পাঁচালী। বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তার কাব্যের নাম কি? বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস। তার কাব্যের নাম হলো ভারত পাঁচালী। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তার কাব্যের নাম কি? চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তার কাব্যের নাম অভয়ামঙ্গল। আচ্ছা, এখানে একটা প্রশ্ন পড়ে, কবিকঙ্কন কার উপাধি? সেখানে লিখতে হবে মুকুন্দ চক্রবর্তী। চৈতন্য পূর্ব যুগের দুজন বৈষ্ণব কবির নাম। চৈতন্য পূর্ব যুগের দুজন বৈষ্ণব কবির নাম হচ্ছে বিদ্যাপতি এবং চণ্ডীদাস। চৈতন্য পরবর্তী দুজন বৈষ্ণব কবির নাম লেখো, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। চৈতন্য সমসাময়িক দুজন বৈষ্ণব কবির নাম মাধব ঘোষ হতে পারে এবং দেবেন্দ্র ঘোষ হতে পারে বা যাদবেন্দ্র হতে পারে। মাধব ঘোষ, যাদবেন্দ্র, দেবেন্দ্র ঘোষ এরা। কবিকঙ্কন কার উপাধি? আমি একটু আগেই বললাম, মুকুন্দ চক্রবর্তী। বিদ্যাপতি কোথাকার কবি? বিদ্যাপতি কোথাকার কবি? তার কয়েকটি কাব্যের নাম লেখো। বিদ্যাপতি মিথিলার কবি। তার কয়েকটি কাব্যের নাম হলো কীর্তিলতা, কীর্তি পতাকা প্রভৃতি। বিদ্যাপতি কোন ভাষায় কাব্য রচনা করেছেন? ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি। দ্বিতীয় বিদ্যাপতি কাকে কেন বলা হয়? দ্বিতীয় বিদ্যাপতি সাধারণত বলা হয় কবিরঞ্জনকে, কিন্তু অনেকে আবার দ্বিতীয় বিদ্যাপতি গোবিন্দ দাসকেও বলা হয়। এখানে তোমরা কিন্তু গোবিন্দ দাসই লিখবে। গোবিন্দ দাসকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি, কারণ গোবিন্দ দাস বিদ্যাপতির ভাব ও ভাষাকে আত্মস্থ করে তার বৈষ্ণব পদগুলো রচনা করেছিলেন। অর্থাৎ গোবিন্দ দাসের কাব্যের মধ্যে বিদ্যাপতির প্রভাব অনেকটাই লক্ষ্য করা যায়। চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে কেন বলা হয়? জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়, কারণ চণ্ডীদাসের ভাব ও ভাষাকে জ্ঞানদাস আত্মস্থ করেছিলেন। অর্থাৎ জ্ঞানদাসের কবিতার মধ্যে, জ্ঞানদাসের কাব্যের মধ্যে চণ্ডীদাসের অনেকটাই প্রভাব রয়েছে। অন্নদামঙ্গল কার লেখা? রায়গুণাকর ভারতচন্দ্র রায়। তারপরে প্রশ্ন, রায়গুণাকর কার উপাধি ছিল? ভারতচন্দ্র রায়ের। ভারতচন্দ্রকে যুগসন্ধির কবি বলা হয় কেন? ভারতচন্দ্রকে যুগসন্ধির কবি বলা হয় কারণ ভারতচন্দ্র যে সময় কবিতা লিখেছিলেন সেই সময় এক যুগের শেষ আর এক যুগের শুরু, এই পরিস্থিতিতে তিনি কবিতা রচনা করেছিলেন এবং তার কাব্যের মধ্যে তার প্রভাব পরিষ্কারভাবে ফুটে উঠেছিল। এক যুগের শেষ এবং অন্য যুগের শুরুর যে প্রভাব তা তার কাব্যের মধ্যে পরিষ্কারভাবে ধরা পড়েছিল, সেই জন্য ভারতচন্দ্রকে যুগসন্ধির কবি বলা হয়। ফোর্ট উইলিয়াম কলেজ কে, কবে, কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ভারতে ইংল্যান্ড থেকে আগত সিভিলিয়ানদের এদেশীয় ভাষায় শিক্ষিত করে তোলার জন্য তিনি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, ফোর্ট উইলিয়াম কলেজের কয়েকজন অধ্যক্ষের নাম লেখো। ফোর্ট উইলিয়াম কলেজের কয়েকজন অধ্যক্ষের নাম হলো রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, কাশীনাথ তর্কপঞ্চানন, তারপরে উইলিয়াম কেরি প্রমুখ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা কয়েকটি গদ্য গ্রন্থের নাম: 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, প্রবোধচন্দ্রিকা প্রভৃতি। উইলিয়াম কেরি কে ছিলেন? উইলিয়াম কেরি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন অধ্যক্ষ। উইলিয়াম কেরির লেখা কয়েকটি গদ্য গ্রন্থের নাম হচ্ছে
কথোপকথন, হিতোপদেশ, তার না না সরি সরি ভুল বললাম, হিতোপদেশ নয়, আহ, কথোপকথন, তারপরে ইতিহাসমালা, কথোপকথন, ইতিহাসমালা প্রভৃতি। আচ্ছা, তারপরে সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ গ্রন্থটি কার লেখা? রামমোহন রায়। রামরাম বসু কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের একজন অধ্যক্ষ। কথোপকথন ও ইতিহাসমালা কার লেখা? উইলিয়াম কেরি। রাজা প্রতাপাদিত্য চরিত্র কার লেখা? রামরাম বসু। লিপিমালা কার লেখা? রামরাম বসু। ৩২ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, প্রবোধচন্দ্রিকা কার লেখা? এটা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বেদান্ত চন্দ্রিকা রামমোহন রায় কার লেখা? বেদান্ত চন্দ্রিকা রামমোহন রায়। পাষণ্ড পীড়ন গ্রন্থটি কে কি উদ্দেশ্যে লিখেছিলেন? পাষণ্ড পীড়ন গ্রন্থটি লিখেছিলেন কাশীনাথ তর্কপঞ্চানন। কাশীনাথ তর্কপঞ্চানন লিখেছিলেন একটাই কারণে, যে রামমোহন রায়ের বিরোধিতা করার জন্য। রামমোহন রায়ের বিরোধিতা করার জন্য। ভারতপতি কাক্ষা কে কাকে দিয়েছিলেন? ভারতপতি কাক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে দিয়েছিলেন। বেদান্ত গ্রন্থ কার রচনা? রামমোহন রায়। রামমোহন রায়ের বিতর্কমূলক কয়েকটি গ্রন্থের নাম লেখো। রামমোহন রায়ের বিতর্কমূলক কয়েকটি গ্রন্থের নাম, বিধব বিবাহ না, এটা বলে ব্রাহ্মণ সেবদী, পথ্য প্রধান, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, এগুলো হলো রামমোহন রায়ের কয়েকটি বিতর্কমূলক গ্রন্থ। আচ্ছা, প্রথ্য প্রধান গ্রন্থটি কার লেখা? রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণ ও ব্রহ্মসঙ্গীত কে রচনা করেন? রামমোহন রায়। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কে কাকে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছিলেন। বিদ্যাসাগরের কয়েকটি অনুবাদ গ্রন্থের নাম লেখো। বিদ্যাসাগরের কয়েকটি অনুবাদ গ্রন্থের নাম হলো শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স গ্রন্থ অবলম্বনে ভ্রান্তিবিলাস, তারপরে কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম গ্রন্থ অবলম্বনে শকুন্তলা, তারপরে রামায়ণের ভবভূতির উত্তরচরিতা অবলম্বনে সীতার বনবাস প্রভৃতি। বিদ্যাসাগরের কয়েকটি মৌলিক রচনার নাম। বিদ্যাসাগরের কয়েকটি মৌলিক রচনার নাম প্রভাবতী সম্ভাষণ। প্রভাবতী সম্ভাষণ এর মৌলিক রচনা প্রভাবতী সম্ভাষণ একটাই, আর একটা করলেই হবে, প্রভাবতী সম্ভাষণ করলেই হবে। আচ্ছা, বিদ্যাসাগরের কয়েকটি ব্যঙ্গাত্মক গ্রন্থের নাম। বিদ্যাসাগরের ব্যঙ্গাত্মক গ্রন্থের নাম হচ্ছে, ব্যঙ্গাত্মক নয়, তার আগে রয়েছে একটা বিদ্যাসাগরের কয়েকটি সমাজ সংস্কারমূলক গ্রন্থের নাম। বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব প্রভৃতি। আচ্ছা, এরপরে হচ্ছে বিদ্যাসাগরের কয়েকটি ব্যঙ্গাত্মক গ্রন্থের নাম। অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, রত্নপরীক্ষা প্রভৃতি। পরের প্রশ্ন, ব্রজবিলাস ও রত্নপরীক্ষা কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অতি অল্প হইল, আবার অতি অল্প হইল কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের কয়েকটি শিক্ষামূলক গ্রন্থের নাম। বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা প্রভৃতি। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলা উপন্যাসের প্রথম যথার্থ শিল্পী কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্রের বেশিরভাগ উপন্যাসগুলি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বেশিরভাগই বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। আচ্ছা, এখানে একটা ভুল আছে, বঙ্কিমচন্দ্রের রাজনৈতিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের রাজনৈতিক উপন্যাস নয়, এটা হবে ঐতিহাসিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস কোনটি? না, রাজসিংহ। বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাসগুলির নাম। সামাজিক উপন্যাস তো বিষবৃক্ষ, তারপরে কৃষ্ণকান্তের উইল, রজনী প্রভৃতি। বঙ্কিমচন্দ্রের দেশাত্মবোধক উপন্যাসগুলির নাম। বঙ্কিমচন্দ্রের দেশাত্মবোধক উপন্যাসগুলির নাম হলো আনন্দমঠ, দেবী চৌধুরানী। তারপরে বঙ্কিমচন্দ্রের ইতিহাস ও রোমান্স ভিত্তিক উপন্যাসগুলির নাম। কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, এসবগুলো। তারপর শরৎচন্দ্রের কয়েকটি উপন্যাসের নাম। শরৎচন্দ্রের কয়েকটি উপন্যাসের নাম হলো শ্রীকান্ত, দত্তা, তারপরে শ্রীকান্ত, দত্তা, মেজদিদি, বর্দি ইত্যাদি। রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাসগুলির নাম। ঘরে বাইরে, চতুরঙ্গ, তারপরে গোরা,
চোখের বালি প্রভৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলিকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে ও কী কী? রবীন্দ্রনাথের ছোট গল্পগুলিকে 3টি পর্বে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হিতবাদী সাধনার যুগ, আর 2 নম্বর হচ্ছে ভারতী সবুজপত্র যুগ, আর 3 নম্বর হচ্ছে 3 সঙ্গীত যুগ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের হিতবাদী সাধনার যুগের কয়েকটি ছোট গল্পের নাম। ছুটি, শুভা, মণিহারা, নিশীতে, এগুলো সব হচ্ছে হিতবাদী সাধনার যুগের লেখা। তারপরে রবীন্দ্রনাথের ভারতী সবুজপত্র যুগের কয়েকটি ছোট গল্পের নাম। ভারতী সবুজপত্র যুগের কয়েকটি ছোট গল্পের নাম হচ্ছে হালদার গোষ্ঠী, স্ত্রীর পত্র, পয়লা নম্বর প্রভৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের 3 সঙ্গী যুগের কয়েকটি ছোট গল্পের নাম। ল্যাবরেটরি, ছুটি, ল্যাবরেটরি, রবিবার, শেষ কথা, এই তিনটাকে একসঙ্গে 3 সঙ্গী বলা হয়। রবীন্দ্রনাথের লেখা প্রথম উপন্যাসটির নাম কি? করুণা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি উপন্যাসের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি উপন্যাসের নাম এর আগে একবার বলেছি, উল্লেখযোগ্য উপন্যাস আবার একবার বলে দিচ্ছি তবু। ওই তো চোখের বালি, গোরা, ঘরে বাইরে প্রভৃতি। কোন নাটকের অভিনয় দেখে মধুসূদন নাটক রচনা করার প্রয়োজনীয়তা অনুভব করেন? রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখে মাইকেল মধুসূদন নাটক রচনার প্রয়োজনীয়তা অনুভব করেন। মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি? এটি কবে কোথায় প্রকাশিত হয়? প্রথম নাটক শর্মিষ্ঠা, এটি 1859 খ্রিস্টাব্দে বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত হয়। মাইকেল মধুসূদন দত্তের কয়েকটি নাটকের নাম লেখো। শর্মিষ্ঠা, পদ্মাবতী, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ের ও প্রভৃতি। বিজন ভট্টাচার্যের প্রথম নাটক কোনটি? এটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? বিজন ভট্টাচার্যের প্রথম নাটক হচ্ছে আগুন, এটি অরণি পত্রিকায় 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিজন ভট্টাচার্যের কয়েকটি নাটকের নাম লেখো। মরা চাঁদ, আগুন, নবান্ন, জবানবন্দি প্রভৃতি। নবান্ন নাটকটি কার লেখা? বিজন ভট্টাচার্য। গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি সামাজিক নাটকের নাম লেখো। প্রফুল্ল, হারানিধি, মায়াবসান, বলিদান, শাস্তি কি শান্তি প্রভৃতি। গিরিশচন্দ্রের কয়েকটি পৌরাণিক ও ভক্তিমূলক নাটকের নাম। গিরিশচন্দ্রের পৌরাণিক ও ভক্তিমূলক নাটকের নাম রাবণবধ, অভিমন্যুবধ, পাণ্ডবদের অজ্ঞাতবাস, সীতাহরণ, রামের বনবাস প্রভৃতি। তারপর গিরিশচন্দ্রের কয়েকটি প্রহসনের নাম। গিরিশচন্দ্রের কয়েকটি প্রহসনের নাম হচ্ছে হীরার ফুল, বেল্লিক বাজার, বড়দিনের বকশিস, সভ্যতার পাণ্ডা, জায়সা কা তাইসা প্রভৃতি। গিরিশচন্দ্রের কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম। কালাপাহাড়, ভ্রান্তি, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজি, অশোক প্রভৃতি। গিরিশচন্দ্র কোন কোন গল্প উপন্যাস ও কাব্যের নাট্যরূপ দিয়েছিলেন? যেমন দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ, কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, এগুলোর নাট্যরূপ দিয়েছিলেন এই উপন্যাসগুলোর। আর মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের নাট্যরূপ দিয়েছিলেন। তারপরে চোখের বালি উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন। আবার জমালয়ে জীবন্ত মানুষ, এটা ছিল দীনবন্ধু মিত্রের একটা উপন্যাস সম্ভবত, এবং এটার নাট্যরূপ দিয়েছিলেন, পলাশী যুদ্ধেরও নাট্যরূপ দিয়েছিলেন। আচ্ছা, এরপর জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম। ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, তারপরে বনলতা সেন ইত্যাদি ইত্যাদি। বনলতা সেন কার লেখা? জীবনানন্দ দাশ। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কয়েকটি সাহিত্য বিষয়ক প্রবন্ধ গ্রন্থের নাম। জিজ্ঞাসা, নানা কথা। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা গ্রন্থটি কার লেখা? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ভারতবর্ষের ইতিহাস গ্রন্থটি কার লেখা? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জিজ্ঞাসা গ্রন্থটি কার লেখা? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। যাক, এই হলো সাজেশন। মোট 87টা কোশ্চেন। এই 87টা কোশ্চেন আমি দিলাম, এগুলোকে ভালো করে করবে, আশা করি এর মধ্যেই পড়বে। তবুও চেষ্টা করবে আরও যেখানে যত শর্ট কোশ্চেন পাবে করার চেষ্টা করবে। এগুলোর মধ্যেই আশা করি পড়বে, তবুও রিস্ক না নেওয়াই ভালো। এই ধরনের কোশ্চেন আরও যেখানে যত পাবে করে নেবে, এবং পরীক্ষা ভালো করে দাও, এটাই কামনা করি। আর সবার শেষে আবার একবার বলি, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো।
আর যদি কারো নোটের প্রয়োজন হয়, বড় কোশ্চেন কি ছোট কোশ্চেন সমস্ত সেমিস্টারের কথাই বলছি, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, যদিও এর আগে আমি অনেকবার দিয়েছি।